সাহিত্য তত্ত্বে রবীন্দ্রনাথ বড় মাপের লেখক হলেই যে তাকে বিখ্যাত সাহিত্যতাত্ত্বিক হতে হবে তার কোনো মানে নেই। কিন্তু রবীন্দ্রনাথ সহ কয়েকজন দার্শনিক যেন তার ব্যতিক্রম। তিনি যত বড় লেখক ছিলেন ততটাই বড় ছিলেন চিন্তাবিদ হিসেবে। সাহিত্য ছাড়াও বিভিন্ন বিষয়ে তিনি চিন্তাশীলতার পরিচয় দিয়েছেন। রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, ধর্ম ইত্যাদি সম্পর্কেও সাহিত্যতত্ত্বের দিক থেকে তাই তার আলোচনায় এসেছে নিত্য নতুন আদর্শ। তিনি সাহিত্যের স্বরূপ, কল্পনাতত্ত্ব, প্রকাশ ভাবনা, রচনা কৌশল ইত্যাদি সম্পর্কে যেসব কথা বলেছেন তা যেন ধ্রুব হয়ে আছে। রবীন্দ্রনাথকে বলা হয় বাংলা সাহিত্যের শিল্প সংস্কৃতির আইকন। শিল্পের সমস্ত শাখাতেই তার স্বচ্ছন্দ বিচরণ। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে 1861 সালে জন্ম নিয়েছিলেন তিনি। রবীন্দ্রনাথই সর্বপ্রথম বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ দ্য সংস অফারিংস এর জন্য পেয়েছেন নোবেল পুরস্কার। সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা, শিক্ষা, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সমবায়, কৃষি ইত্যাদিতে তার প্রতিভা চিরদিনই মনে রাখার মতো। তিনি যেমন সাহিত্য রচনা করেছেন তেমনি বড় মাপের সাহিত্যতাত্ত্বিক ছিল। সাহিত্যতত্ত্ব বিষয়ক কয়েকটি গ্রন্থ এই বিষয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য। সেগুলি হলো: ক. সাহিত্য 1907, খ. সাহিত্যের পথে 1936, গ. সাহিত্যের স্বরূপ 1943। এছাড়াও লোকসাহিত্য, পঞ্চভূত, আধুনিক সাহিত্য ও প্রাচীন সাহিত্য নামে 4টি সাহিত্য বিষয়ক গ্রন্থ আছে। কিন্তু এই 3টি গ্রন্থে যেসব সাহিত্যতত্ত্ব বিষয়ক প্রবন্ধ আছে এগুলি পর্যালোচনা করলে রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনার স্বরূপ অনুধাবন করা যায়। তবে এটা ঠিক, ওই 3টি গ্রন্থের মধ্যে সাহিত্যের পথে গ্রন্থের তাত্ত্বিক ভাবনা বিশেষভাবে পরিস্ফুট। সাহিত্য চিন্তার ইতিহাসে সাহিত্য গ্রন্থটি অমূল্য হলেও পরিণত ও সম্পূর্ণ তত্ত্বগ্রন্থ হিসেবে সাহিত্যের পথে অসাধারণ সংযোজন। 1. বাস্তব প্রবন্ধটি রবীন্দ্র আক্রমণের প্রত্যুত্তর। কল্লোল পত্রিকায় একটি লেখা রবীন্দ্রনাথের বিরুদ্ধে যেসব আক্রান্তক প্রসঙ্গ উত্থাপন করা হয়েছিল তারই প্রত্যুত্তরে সবুজপত্র পত্রিকায় রবীন্দ্রনাথ লিখেছিলেন এই প্রবন্ধটি। বিষয়টা আর কিছুই নয়, রবীন্দ্র সাহিত্য তো আসলে রসের কোঠাঘর। রসকেই তিনি কাব্যিক সত্য বলে মনে করেছিলেন, যেখানে অবশ্যই চোখে দেখা বাস্তবের অস্তিত্ব নেই, আছে হৃদয়ানুভূতি অর্থাৎ ভাবলোক, রসলোক ইত্যাদি নিয়ে রবীন্দ্রনাথের সাহিত্য সৃজন। তিনি যথার্থই বলেছেন, এখন কথা এই, সাহিত্যের মধ্যে কোনো বস্তুকে আমরা খুঁজি, ওস্তাদেরা বলিয়া থাকেন সেটা রসবস্তু, বলা বাহুল্য, এখানে রস সাহিত্যের কথাই হইতেছে। এই রসটাই এমন জিনিস যাহার বাস্তবতা সম্বন্ধে তর্ক উঠিলে হাতাহাতি পর্যন্ত গড়ায় এবং এক পক্ষ অথবা উভয় পক্ষ ভূমিসাৎ হইলেও কোনো মীমাংসা হয় না। সাহিত্যের কাজ যে লোক শিক্ষা দেওয়ার নয়, এই কথা তিনি একাধিকবার বলেছেন। সাহিত্যে যে চোখে দেখা বাস্তব প্রতিভাত হয় না, এ কথাও তিনি একাধিকবার বলেছেন। কোনো দেশেই সাহিত্যর মূল মাস্টারির ভার নেইনি। এই বাস্তবকে অনেকে সাহিত্যের মধ্যে দেখতে পায় না বলে সাহিত্য বস্তুটাকে কাঠগড়ায় তুলতে চায়। অবাস্তব সাহিত্য সম্পর্কে সকলকে সতর্কও করে দিতে চায়, কিন্তু রবীন্দ্রনাথ তাদের দলে নেই, কারণ তিনি রসের মধ্যেই সাহিত্যের বাস্তবতা খুঁজেছেন। তাই সাহিত্য রচনার জন্য ঘটে যাওয়া বাস্তবকে মুখ্য স্থান দেননি। এই জন্য তিনি উদাহরণ টেনেছেন ওয়ার্ডসওয়ার্থের, শেলি বা কিটসের কাব্যসমূহকে। তারা কখনো ইংরেজদের শিক্ষা দীক্ষা বা আচার আচরণের কথা মাথায় রেখে কবিতা রচনা করেননি। ওয়ার্ডসওয়ার্থ বিশ্ব প্রকৃতির মধ্যে একটি আনন্দময় আবির্ভাবকে দেখতে পেয়েছিলেন। শেলি বা কিটস প্রভৃতি বা মানব জীবনের মধ্যে যে ভাবসত্যকে প্রত্যক্ষ করেছিলেন তার মধ্যে বাস্তবতা কোথায়? কাব্য রচনায় তাদের একমাত্র অবলম্বনই ছিল ভাব। তখনকার বাস্তবতার আজ আর কোনো মূল্য নেই, তবু তাদের কাব্য টিকে আছে নিত্য রসের গুণে।
রবীন্দ্রনাথ এই প্রবন্ধে কালিদাসের প্রসঙ্গেও এনেছেন। কালিদাসের কালেও আমাদের দেশে চোখে দেখা বাস্তবের অস্তিত্ব ছিল। তিনি যদি সেই বাস্তবকে নিয়ে মেঘদূত ও শকুন্তলা লিখতেন তবে কবেই সেটা হারিয়ে যেত। কবির কাজ চেতনের সঙ্গে অচেতনের মিলন ঘটানো, তাদের সাধনা সুন্দরকে পাবার জন্য। তাদের সৃষ্টি আনন্দের সৃষ্টি। সাহিত্যের লক্ষ্য যে আনন্দ দান করা, এটাই ছিল কবির নিজস্ব অভিমত। তিনি আনন্দ এর সঙ্গে সত্যকে অভিন্ন করে দেখেছেন। সাহিত্যের মধ্যে তিনি রসবস্তুকে খোঁজার কথা বলেছেন। বস্তু যেহেতু চোখে দেখা বাস্তব থেকে সৃষ্ট, তাই তিনি এখানে রসবস্তুর গুরুত্ব স্বীকার করেছেন। কেননা রস না থাকলে তা কখনোই সাহিত্যের অভিধা পায় না। রসই বাস্তবের শূন্যতা, অপূর্ণতা, খণ্ডতাকে সামগ্রিকতায় পূর্ণ করে। বাস্তব জীবনে যে বিক্ষিপ্ততা, যে বিচ্ছিন্নতার পরিচয় পাওয়া যায়, রসই তাকে সামঞ্জস্যপূর্ণ করে। রবীন্দ্রনাথ মনে করেছেন যে মানব মনই প্রকৃতিকে মানসিক করে। সাহিত্যের কাজ তাকে রসের আধার করে গড়ে তোলে। বস্তু সকল যদি সাহিত্যগ্রাহ্য হয়, তবে রসিক সুজনের অন্তরে অনুভূতি সৃষ্টি হতে বাধ্য। সাহিত্যের এই আদর্শকে রবীন্দ্রনাথ আনন্দময় বলেছেন অনির্বচনীয়। কিন্তু এই আদর্শের মধ্যে বাস্তবতা খুঁজে পাননি কল্লোল পত্রিকায় ওই সমালোচক রাধাকমল মুখোপাধ্যায়। তার মধ্যে চলতি সমাজ বা যুগধর্মকে অস্বীকার করা মানে বাস্তবতাকে অস্বীকার করা। বাস্তবতাকে বাদ দিয়ে সাহিত্য সৃজন মূল্যহীন। বাস্তবতাকে সামনে রেখে সৌন্দর্যকে প্রকাশ করা উচিত। এরই প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ শৈল্পিকভাবেই ব্রাহ্মণ সভার প্রসঙ্গে এনেছেন। আরও বলেছেন, কায়স্থের পৈতে নেওয়ার সঙ্গে ব্রাহ্মণের পৈতে কারার সংবাদ বা সেই সময় বাংলাদেশে চরম বাস্তবের উদাহরণ হিসেবে পরিগণিত হয়েছিল। তাহলে কি কবির পৈ তার সংহার কাব্য রচনা করাই ছিল একান্ত আদর্শ? এইখানে বলে রাখা ভালো, খাঁটি বাস্তবতা নিয়ে কিছু রচনা করা আসলে ফটোগ্রাফিরই নামান্তর। তাই এই প্রসঙ্গে তিনি পরিহাস সচ্ছলে বলেছেন, তাহার বস্তুপিণ্ডটা ওজনে কম হইল না, কিন্তু হায় রে, সরস্বতী কি বস্তুপিণ্ডের ওপরে তাহার আসন রাখিয়াছেন না পদ্মের ওপরে? রবীন্দ্রনাথ কখনোই খাঁটি বাস্তবতাকে সাহিত্য গ্রহণ করেননি, কারণ তা থেকে অনুভূতি সৃষ্টি হয় না, তা মানুষকে আনন্দ দেয় না। যা অনুভূতিবেদ্য, যা আনন্দদায়ক, যা রসসৃজন করে, তাকেই তিনি সাহিত্যের অন্তর্ভুক্ত করেছেন। এই প্রবন্ধে তিনি স্পষ্ট বলেছেন যে বস্তু জগতের পঞ্চেন্দ্রিয়গম্য স্থূল বস্তুকে নয়, সাহিত্যর খোঁজ করা উচিত রসবস্তুর। রস নিরাম্বর নয়, তাকেও কোনো বাস্তবকে অবলম্বন করে দাঁড়াতে হয়। কিন্তু তাই বলে সাহিত্য বিচারের মানদণ্ড করা উচিত নয় বাস্তব অবলম্বনকে। যুগে যুগে কালে কালে যেসব কবি বিখ্যাত হয়েছেন, যাদের কাব্য আজও সমমহিমায় জয় ঘোষণা করেছে, তাতে আছে সাহিত্য রস। তাকে শুধু অনুভবই করা যায়, কিন্তু সংজ্ঞা রচনা করা যায় না বা বাস্তব জগতে দেখা যায় না। কাব্যের বাস্তব যেমন সত্য, তেমনি সত্য তার অনুভব বেদ্য অনুভূতি। রসরূপ নিরপেক্ষ নগ্নতাকে অনেকে বাস্তব বলে স্বীকার করেছেন। তাদের মতে প্রত্যক্ষ বাস্তবতায় দিকটি আসল সত্য। কিন্তু রবীন্দ্রনাথ এই ধরনের বাস্তবতাকে সাধারণ সত্য বলেছেন, একে যথার্থ সত্য ভূষিত করেননি। তিনি এই প্রসঙ্গে বলেছেন, কবি জানেন যেটা তাহার কাছে এতই সত্য, সেটা কাহারও কাছে মিথ্যা নহে। যদি কাহারও কাছে তাহা মিথ্যা হয়, তবে সেই মিথ্যাটাই মিথ্যা। যে লোক চোখ বুজিয়া আছে, তাহার কাছে অলোক যেমন মিথ্যা, এও তেমনই মিথ্যা। কাব্যের বাস্তবতা সম্বন্ধে কবি নিজের মধ্যে যে প্রমাণ তিনি জানেন, বিশ্বের মধ্যেই সেই প্রমাণ আছে। 2. তথ্য ও সত্য। প্রবন্ধটি রবীন্দ্রনাথের নবভাবনার সংযোজন। এখানে তিনি যেমন তথ্যের সঙ্গে সত্যের সম্পর্ক খুঁজছেন, তেমনি উভয়ের মধ্যে পার্থক্য সূচিত করেছেন। পৃথিবীর যে কোনো মহৎ শিল্পী বাস্তব জীবন থেকে তথ্য গ্রহণ করেন, অতঃপর তার উপর কল্পনার প্রলেপ টেনে দেন। তখন তথ্যটা সাহিত্যের গৌণ হয়ে যায়, মুখ্য হয় সত্য। অবশ্য সেই সত্য চোখে দেখা বাস্তব সত্য নয়, সেই সত্য অনুভূতি বেদ্য কাব্য সত্য। সাহিত্য মানুষকে যে আনন্দ দেয়, সেই আনন্দ নিশ্চিত রূপে অপ্রয়োজনের আনন্দ। তার সঙ্গে কোনো হিসাব নিকাশ বা নীতিশিক্ষার যোগ নেই। তথ্য থেকে সত্যে আসতে গেলে শিল্পীকে স্বাধীনতা নিতে হয়। এই স্বাধীনতার মূলে থাকে কবি কল্পনা।
বিষয়টি বোঝাতে গিয়ে রবীন্দ্রনাথ বিদ্যাপতির একটি পদের উদ্ধৃতি দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে গোধূলি বেলায় এক বালিকা পূজা শেষে নিজের ঘরে ফিরে যাচ্ছে। বাস্তবের এই বিষয়টি উপলক্ষ্য। একে কেন্দ্র করে বিদ্যাপতি বাক্য ছন্দে বা অলঙ্কারে যে সামঞ্জস্য এনেছেন সেটি অনির্বচনীয়, সেটি সত্য, সেটি কাব্যের চরম একক। বিদ্যাপতি লিখেছেন, যব গোধূলি সময় বেলি ধ্বনি মন্দির বাহির ভেলি নব জলধরে বিজুড়ি রেহা দ্বন্দ্ব পসারি গেলি। এই সামঞ্জস্যের জন্যই কাব্য একের সঙ্গে বহুর মিলন হয়। যারা আরসিক তারা এটা ধরতেই পারেন না, তারা শুধু প্রয়োজনের মূল্যই খোঁজে। নিখিলকে ছিন্ন করে লাভ হয়ে থাকে। কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন, নিখিলকে এক করে সৃষ্টি হয় রস। শিল্পীর রসসৃষ্টি বা রূপসৃষ্টির মাধ্যম তাকে প্রকৃত সত্য, যেখানে কোনো প্রয়োজনের যোগ নেই। ফলে মানুষের মন এই ক্ষেত্রে অসীমের অভিমুখী হয়। রবীন্দ্রনাথ তথ্য ও সত্যের সম্পর্কে বলেছেন, আমাদের মন যে জ্ঞানরাজ্য বিচরণ করে সেটা দুই মুখ পদার্থ। তার একটা দিক হচ্ছে তথ্য, আর একটা দিক হচ্ছে সত্য। যেমনটি আছে তেমনটির ভাব হচ্ছে তথ্য। সে তথ্য যাকে অবলম্বন করে থাকে সেই হচ্ছে সত্য। প্রথমে বলা হয়েছে, কাব্য সাহিত্যের সত্য সম্পূর্ণ ভিন্ন ধরনের। বিজ্ঞানে যে সত্য থাকে তা বস্তুকেন্দ্রিক, যুক্তি বুদ্ধিতে সম্পৃক্ত। ইতিহাসের সত্য তা ঘটে যাওয়া সত্য এবং একান্তই ব্যক্তি নির্ভর। দর্শনের সত্য চিরন্তন, নিরপেক্ষ, নৈব্যক্তিক। শিল্পের ক্ষেত্রে অ্যারিস্টটল বলেছিলেন যে ইতিহাস বিশেষকে ব্যক্ত করে আর কাব্য সাধারণকে। কাব্যে সত্য সম্ভাব্যতা থাকে, অর্থাৎ হোয়াট মে হ্যাপেন। রবীন্দ্রনাথ এই ধারণাতেই বিশ্বাসী ছিলেন। কোনো শিল্পী বাস্তব জীবন থেকে যে ঘটনাসমূহ গ্রহণ করেন তার মধ্যে অনেক ফাঁকফোকর অপূর্ণতা থাকে। কল্পনা দিয়ে তা পূর্ণ করার মধ্যেই থাকে শিল্পীর দক্ষতা, তখনই তা সত্য রূপ পায়। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের বক্তব্য উদ্ধৃতি হিসেবে দেওয়া যেতে পারে, তা হলো, চিত্রী যখন ছবি আঁকতে বসেন তখন তিনি তথ্যের খবর দেবার কাজে বসেন না। তখন তিনি তথ্যকে ততটুকু মাত্র স্বীকার করেন যতটুকু দ্বারা তাকে উপলক্ষ করে কোনো একটা সুষমা ছন্দ বিশুদ্ধ হয়ে দেখা দেয়। আসলে তথ্য খণ্ডিত বা স্বতন্ত্র, আর ছন্দ শাশ্বত। ছন্দই খণ্ডিত তথ্য সমূহকে ঐক্যসূত্রে বেঁধে ফেলে। বিশ্বছন্দ্র দ্বারা তথ্য উদ্ভাসিত হয় বলেই তা সুন্দর লাগে। তার মধ্যে থেকে সত্যের ধারণা পাওয়া যায়। চিত্রীর ছবি আঁকা মানে প্রকাশ করা। আসলে সাহিত্য বা যে কোনো ললিত কলা প্রকাশে উদ্ভাসিত সাহিত্য সত্যকে প্রকাশ করে, অমৃতের স্বাদ দেয়, অনন্তের ইশারা করে। সেটা সবসময় তথ্যের পাত্রকে আশ্রয় করে। তবুও কাব্যতথ্য মুখ্য নয়, সত্যই মুখ্য। রবীন্দ্রনাথ মনে করেছেন, সত্যের পূর্ণরূপ যখন মানুষরা দেখে তখন তারা কিন্তু ব্যক্তিগত সম্বন্ধের দ্বারা আকৃষ্ট হয় না, সত্যগত সম্বন্ধে তাদের আকৃষ্ট করে। তবে তথ্য সংগ্রহ করা কবি বা লেখকের কাজ নয়। কাব্য তথ্য থাকবে কিন্তু তথ্যের বাহুল্য নয়, তবে রসিক মন তত্ত্বের ভিতরে সত্যকে অনুভব করতে পারবে। এর ফলে খুব সহজেই রসিককুল আনন্দ পাবে। তথ্য মূর্ত করে বিশেষকে, আর সাহিত্যের সত্য নির্বেশ বা সামান্যকে। এর জন্য অবশ্য লাগে কবির অনায়াস দক্ষতা। তাই তিনি বলেছেন, ছবিতে ঘোড়াকে যদি ঘোড়া মাত্রই দেখানো হয় তাহলে পুরোপুরি হিসাব মেলে, আর ঘোড়া যদি উপলক্ষ হয় আর ছবি যদি লক্ষ্য হয় তাহলে হিসাবের খাতা বন্ধ করতে হয়। ঘোড়া আঁকার মধ্যে তথ্য ও সত্যকে রবীন্দ্রনাথ সুন্দরভাবে পর্যবেক্ষণ করেছেন। তথ্যগত ঘোড়া আসল ঘোড়ার মতোই, আর শিল্প বা সত্যের ঘোড়া সুষমা ব্যঞ্জিত। এখানে খুঁটিনাটির কোনো অসঙ্গতি নেই। এখানে ঘোড়াটি উপলক্ষ, ছবিটি সত্য। এখন প্রশ্ন, সাহিত্য কি করে বোঝা যাবে সত্যের অস্তিত্ব? রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে এটা বোঝা সম্ভব রসের দ্বারা। শিল্পবস্তুটি যদি রসিক চিত্রে রসের সঞ্চার করে, তা যদি রূপরেখা গীতে সুষমাযুক্ত ঐক্য রূপান্তরিত হয়, তবেই সেটা হয়ে ওঠে সত্য। তা দেখে
পড়ে বা শুনে মানুষের মনে আনন্দের সঞ্চার হলেই সেই শিল্পবস্তুটি পূর্ণ হয়ে যায়। রবীন্দ্রনাথ শিল্প সৃজনে নির্মিতি বা ক্রিয়েটিভ বলে ব্যাখ্যা করেছেন। যারা নির্মাণ করেন তাদের থেকে শিল্পীর স্থান অনেক ঊর্ধ্বে। রবীন্দ্রনাথ মনে করতেন জগতের ওপর বসে থাকে মন, মনের ওপরে থাকে বিশ্বমন। শিল্পকে বিশ্বমনের উপাদেয় করতে হলে তত্ত্বের খাস দাসক্ষত থেকে তাকে মুক্তি দিতেই হবে। তাই তো কবিরা কবিতা রচনার সময় যে সব শব্দের ব্যবহার করে থাকেন তা আবিধানিক অর্থকে ছাড়িয়ে ব্যঞ্জনাবাহী অর্থের প্রকাশ ঘটায়। এর মাধ্যমে প্রকাশ পায় অসীমতা। সুতরাং বলা যেতেই পারে তথ্যবস্তু ও রসবস্তুর ধর্ম এক নয়, মূল্যও আলাদা। তিনি লিখেছেন, তথ্য জগতের যে আলোক রশ্মি দেয়ালে এসে ঠেকে যায়, রসজগতের যে রশ্মি স্থূলকে ভেদ করে অনায়াসে পার হয়ে যায়, তাকে মিস্ত্রি রাখতে বা শীত কাটতে হয় না। রসজগতে ভিখারির জীর্ণ চিরখানা দেখেও নেয়, তার মূল্য তেমনই লক্ষপতি সমস্ত ঐশ্বর্যের চেয়ে বড়। আসলে তথ্যের আবেদন যুক্তি বা বুদ্ধির কাছে, আর রস সহৃদয়ের কাছে। তাই চণ্ডীদাসের সই কি আর কহিব আমি, বিদ্যাবতীর লাখো লাখো যোগী হিয়ে হিয়ে, বা জ্ঞানদাসের রূপের পাথারে আখি ডুবিয়া, পথসমূহকে তথ্য দ্বারা ব্যাখ্যা করা যায় না। রসিকের মনে বোধ, অনুভূতি বা ভাব সত্যের পরশ থাকলে তবে তা অনুভব করা সম্ভব। সাহিত্যের ক্ষেত্রে ব্যঞ্জনা সৃষ্টি করার মধ্যেই লুকিয়ে থাকে শিল্পীর রসবেত্তা। স্রষ্টা তো কাব্যে নিজের ভাবের কথা বলেনি, রসিক যেন তার থেকে বেশি ভাবে। সাহিত্যের সত্য রসিককে বাস্তবের তুচ্ছতাকে অগ্রাহ্য করিয়ে অনেক ঊর্ধ্বে স্থাপন করে। সার্ভের মাপকাঠি দিয়ে তথ্যকে বোঝা গেলেও সাহিত্যে সত্যকে মাপা যায় না। রবীন্দ্রনাথ এই ক্ষেত্রে বলেছেন, এক দুইয়ের ক্ষেত্র হলে বিজ্ঞাপনের ক্ষেত্র, কিন্তু রসসত্যের ক্ষেত্রে যে প্রাণের আরতি বাড়তে থাকে সে তো অঙ্কের হিসাব বাড়ে না। সেখানে এক দুইয়ের বালাই নেই, নামতা দৌরত্বও নেই। 3. সাহিত্যে নবত্ব প্রবন্ধটিও ভিন্নধর্মী। আধুনিক সাহিত্যিক সম্পর্কে তিনি যে দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন তা নিশ্চিত রূপে অভিনব। নব্য লেখকদের যশ লাভের আকাঙ্ক্ষা তিনি পর্যবেক্ষণ করেছিলেন। এটা শুধু তাদের ক্ষতি নয়, পুরো সাহিত্য জগতের ক্ষতি। এই কথা ভেবে তিনি যাদের ভৎসনা করেছেন, তিনি মনে করেছেন আধুনিক কবি প্রতিভা খুবই দুর্বল। তাই তো তারা আসলকে ছেড়ে কৃত্রিমতা নিয়ে মাতামাতি করে। ফলে তাদের রচনায় ভাবসত্যের বদনে স্থান পেয়েছে বাস্তবজনিত বিকৃতি। রবীন্দ্রনাথ চিরদিনই ছিলেন এই বিকৃতির বিরুদ্ধে। সেটা অবশ্য এই প্রবন্ধে চমৎকারভাবে ফুটে উঠেছে। বর্তমানের সাহিত্য জগৎকে রবীন্দ্রনাথ পাকশালার সঙ্গে তুলনা করেছেন। পাকশালায় যেমন কারি পাউডার দিয়ে খুব তাড়াতাড়ি রান্না করা সম্ভব, ঠিক তেমনি অপটু লেখকরা দ্রুত সাহিত্যরূপ রান্না করছে। তিনি এই বিষয়ে বলেছেন, আধুনিক সাহিত্য সেই রকম শিশিতে সাজানো বাঁধি বুলি আছে। অপটু লেখকের পাকশালায় যেগুলি হচ্ছে রিয়ালিটির কারি পাউডার, ওর মধ্যে একটা হচ্ছে দারিদ্র্যের আস্ফালন আর একটা লালসার অসংযম। রবীন্দ্রনাথ আধুনিক সাহিত্য বাস্তবতার দুটি দিক চিহ্নিত করেছেন, তা হলো দারিদ্রতার আস্ফালন ও লালসার অসংযম। সহজে প্রশ্ন করা যেতে পারে, দারিদ্রতা আস্ফালন বিষয়টি আসলে কি? উত্তর দিয়েছেন রবীন্দ্রনাথ নিজেই। আমরা জানি পাশ্চাত্যের ভাব আন্দোলন একসময় বাংলা সাহিত্যের ওপরও অনেকটা প্রভাব ফেলেছিল। সেই সময় কিছু লেখক নিজেদের ঐতিহ্যকে অস্বীকার করে কৃত্রিমতা ও অন্ধ অনুগত্যতাকে স্বীকার করেছিলেন, যার প্রভাব পড়েছিল সাহিত্যের ভাব বা ভাষার ওপরে। রবীন্দ্রনাথ এই বিষয়গুলি মেনে নিতে পারেননি। তিনি চিরদিনই নতুনকে স্বাগত জানিয়েছেন, কিন্তু কখনোই নতুনের বিকৃতি দারিদ্র্য বা অস্বাভাবিকতাকে নয়। ফলে সাহিত্যকে কলমে দারিদ্র্যের ছবি ভাবহীন, রসহীন, শুষ্ক কাষ্ঠখণ্ডের মতো পড়ে রইল। কবিরা বাস্তবতা প্রকাশ করেন ঠিকই, কিন্তু তাতে নেই সামঞ্জস্য, সামগ্রিকতা বা সম্ভাব্যতা। আর লালসার সংযম আসলে মানুষের আদিমতম প্রবৃত্তিকে সাহিত্যে উপস্থাপন। দুর্বল রচনাকাররাই এই ধরনের সস্তা রাস্তা নেন বলে রবীন্দ্রনাথ মনে করেছিলেন। সাহিত্য যৌনতা, বিকৃতি, এইসব কুৎসিত দিকগুলি ইন্দ্রিয়ে সাড়া জাগালেও হৃদয়ে জাগায় না। সে সাহিত্যে রূপরস গন্ধ্রে হৃদয়ে স্থান নেয়, সেই সাহিত্য দরিদ্র ছাড়া কি? সস্তা বীরত্ব কারি পাউডার দিয়ে সাহিত্যকে উপভোগ্য করে তোলার প্রয়াসকে তিনি নির্লজ্জ বলেছেন, ধিক্কার দিয়েছেন। তার মতে
দৈহিক সহজ উত্তেজনাকে কাব্যের মুখ্য বিষয় করতে যদি না বাধে, তাহলে সামান্য খরচাতে উপস্থিত মতো কাজ চালানো যায়, কিন্তু এটাতে সাহিত্যিক কাপুরুষতা। জীবন প্রবাহ যেমন ওঠানামা করে, ঠিক তেমনই সাহিত্যের উত্থান পতন হয়। সাহিত্যের সায়ান্ন হলেই কবি কল্পনা ক্লান্তি হয়ে যায়, বিকৃতি বাসা বাঁধে, জীবন বা জগৎ উভয়ই পুরনো হয়ে যায়। শিল্পীর কাজ এই জীবন বা জগৎকে বিশ্ব মনে সঞ্চার করে দেওয়া, নতুন করে গড়ে তোলা। যারা শক্তিমান কবি তারাই এই কাজটা করতে পারেন, আর যারা পারেন না তারা আজব বিকে নিয়ে গল্প ফাটান, মুখ লাল করে চিৎকার করেন, পাকের মধ্যে নৌকা চালান। সুতরাং বলা যেতে পারে, মানব হৃদয়ে চিরন্তন প্রবৃত্তিকে নিত্য নতুন রূপে উপস্থাপনের মধ্যে রয়েছে লেখকের সার্থকতা, লেখকের অরিজিনালিটি। বড় সাহিত্যের বড় প্রবণতা, এটা তিনি যথার্থই বলেছেন। সাহিত্য যখন অক্লান্ত শক্তিমান থাকে, তখন সে চিরন্তনকে নতুন করে প্রকাশ করতে পারে, এই তার কাজ। একেই বলে অরিজিনালিটি। চিরন্তনকে নতুন করে ফুটিয়ে তোলার মধ্যে থাকে ব্যঞ্জনা, অনির্বচনীয়তা। এর ফলে বাইরের জগৎটা আমাদের কাছে নতুন রূপে ধরা দেয়। সাহিত্যের বাস্তবতা প্রসঙ্গে রবীন্দ্রনাথ এদেশেও দাদাজিয়মকে দেখতে পেয়েছেন। চমক দেওয়া, শব্দার্থ বিপর্যয় ঘটানো ইত্যাদিকে তিনি একালের নব্য লেখকের রচনায় দেখতে পেয়েছেন। এখানে আলাপ থেকে প্রলাপের শক্তি বেশি, তার মূল্য অবশ্য আছে চৈতন্যের বিকার। তার জন্য সাহিত্য রচনা তাদের একমাত্র অবলম্বন। কৃত্রিমতা, বাঁধিবুলি, বাধাগত ইত্যাদি, এগুলি সাহিত্যের শক্তিহীন উপাদান ছাড়া কিছুই নয়। রবীন্দ্রনাথ মনে করেছেন, নব্য লেখকেরা তাদের সাহিত্য কুশ্রী বাস্তবতারই প্রতিধ্বনি করেছেন। সেখানে সুস্থ বাস্তব মূল্যহীন নিরন্তন অর্ধ বসায় সাধনা সেকেলে, সুতরাং তা উপেক্ষার যোগ্য। তিনি বলেছেন, বীর্য সাধ্য সাধনা বহুকাল বহু লোকের অবলম্বন করেছে বলে তাকে সামান্য সেকেলে বলে উপেক্ষা করবার স্পর্ধা একবার প্রশ্রয় পেলে অতি সহজে তা সংক্রমিত হতে পারে। বিশেষভাবে যারা শক্তিহীন, তাদের মধ্যে সাহিত্যের এই রকম কৃত্রিম দুঃসাহসের হাওয়া যদি ওঠে, তাহলে বিস্তর অপটু লেখকের লেখনী মুখর হয়ে উঠবে, এই আমাদের আশঙ্কা। 4. রবীন্দ্রনাথ সাহিত্য শব্দটি বোঝাতে শহীদ শব্দের ওপর জোর দিয়েছিলেন। মানুষের সঙ্গে একত্রে থাকার ভাব, যা দ্বারা মানুষকে স্পর্শ করা যায়, মানুষকে অনুভব করা যায়। সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধটি পড়লে স্পষ্টই বোঝা যায় রবীন্দ্রনাথের বক্তব্য। তিনি বলতে চেয়েছেন যে সাহিত্য রচিত হয় একটা আন্তরিক তাগিদ থেকে। এই তাগিদ মানুষের সঙ্গে মানুষের মিলন ভাবনা থেকে আসে। বাংলা জাতীয় সাহিত্য প্রবন্ধে তিনি বলেছেন মিলনের কথা। শহীদ শব্দ হইতে সাহিত্য শব্দের উৎপত্তি, তবে মিলনের সঙ্গে প্রয়োজনের কোনো যোগ নেই। এই মিলন অকারণ আনন্দের মিলন, অকারণ প্রয়োজনের মিলন, বা আনন্দ থেকেই মানুষের মুক্তির ঘটে। বিশ্ব সাহিত্য প্রবন্ধে তাই তিনি যথার্থভাবে বলেছেন, সমস্ত মানুষের মধ্যে সম্পূর্ণরূপে আপনার মনুষ্যত্বের মিলনকে পাওয়ার মানবতার স্বাভাবিক ধর্ম, এবং তাহাতেই তাহার যথার্থ ধর্ম। এর থেকে বুঝতে বাকি থাকে না মানুষের মুক্ত স্বরূপের প্রসঙ্গে অন্য সকলের মধ্যে নিজেকে অনুভব করার মধ্যে সৃজনশীলতা যুক্ত। এই সৃজনশীলতাকেই তিনি সাহিত্য বলতে চেয়েছেন। সাহিত্য ভাষায় মাধ্যমে প্রকাশিত হয়, সাহিত্য মনের বাসনা অনুরঞ্জিত হয়ে থাকে। সাহিত্য যেহেতু মিলনের উপকাঠি, তাই এখানে কবি মন যেমন মানব মনের সঙ্গে মিলন ঘটায়, তেমনি বিশ্বের সঙ্গেও। সাহিত্য কখনোই বস্তু জগতের বিবরণ দেয় না, বরঞ্চ বলা যায় বিশ্বজগৎকে সৃজন করে। সাধারণভাবে বলা যায় কল্পনা হলো একটা শক্তি বা ক্ষমতা, যার সাহায্যে খুব সহজে মানব প্রতিবিম্ব রচনা করা সম্ভব। কিন্তু সাধারণ মানুষের কল্পনার সঙ্গে কবি কল্পনা পার্থক্য বিস্তর। কবি কল্পনা বস্তু জীবনের ঘটে চলা বিক্ষিপ্ত ঘটনাতে অনায়াসে সামঞ্জস্য আনতে পারে। এই কল্পনা সামঞ্জস্য সঙ্গত, সামগ্রিকতার সম্পূর্ণ। ভারতীয় অলঙ্কার শাস্ত্রে অপূর্ব বস্তু নির্মাণক্ষম প্রজ্ঞা বা উদ্ভাবনী শক্তি হিসেবে কল্পনাকে চিহ্নিত করা হয়েছে। সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে রবীন্দ্রনাথ স্পষ্টই বলেছেন, যে শক্তির দ্বারা বিশ্বের সঙ্গে আমাদের মিলনটা কেবলমাত্র ইন্দ্রিয়র মিলন না হয়ে মনের হয়ে ওঠে, সে শক্তি হচ্ছে কল্পনা শক্তি।
সাধারণ মানুষের কল্পনা ইতস্তত বিক্ষিপ্ত অসঙ্গতিতে পূর্ণ। কবি কল্পনার নিঃসন্দেহে অনুভূতি সম্পৃক্ত। সেই অনুভূতির গভীরতাকেই কোনো বস্তু বা বিষয় রসিককুলের কাছে সত্য হয়ে ওঠে। প্রত্যেক মানুষ কল্পনা করলেও কিন্তু কাব্য সৃজন করতে পারে না। কবিরা তা কাব্যের মাধ্যমে প্রকাশ করে থাকেন। সুতরাং কবি কল্পনা বলতে তিনি কাল্পনিকতা বা ফ্যান্সিকে বললেননি, তিনি বুঝিয়েছেন সৃজনশীল কল্পনাকে, ইংরেজিতে যাকে বলা হয় ক্রিয়েটিভ ইমাজিনেশন। রবীন্দ্রনাথ প্রথম থেকে কল্পনাকে মানসিক ক্রিয়া বলে চিহ্নিত করেছেন। রবীন্দ্রনাথের মতো রোম্যান্টিক কবিরা কল্পনার সঙ্গে অভিজ্ঞতা বা স্মৃতিরেখার কোনো যোগ দেখতে পাননি। রবীন্দ্রনাথ কল্পনার মাধ্যমে যেমন ঐক্যের সন্ধান করেছেন, তেমনি ঐক্য স্থাপনও করেছেন। ফলে ফ্যান্সি বা অসংযত কল্পনাকে কাব্যের আতিথ্য দানের সম্মত হননি তিনি। বঙ্কিমচন্দ্র প্রবন্ধে এই বিষয়ে তিনি যথার্থই বলেছেন, যথার্থ কল্পনা যুক্তি সংযম এবং সত্যের দ্বারা সুনির্দিষ্ট আকারবদ্ধ। কাল্পনিকতার মধ্যে সত্যের ভান আছে মাত্র, কিন্তু তাহা অদ্ভুত, অতিশয্য, অসঙ্গত রূপে স্ফীতকায়। মোট কথা, সৃজন ভাবনা রবীন্দ্রনাথ কোনোভাবে কল্পনাকে আলাদা করেননি। কল্পনা যেমন বাস্তববোধকে নিয়ন্ত্রণ করে, তেমনি জীবনবোধকেও। সাহিত্য বিষয় কি হওয়া উচিত সেই সম্পর্কে রবীন্দ্রনাথের অনেক কথা বর্তমান। তিনি মনে করেছেন সাহিত্যের বিষয়ে হোক মানব জীবন কেন্দ্রিক, অর্থাৎ মানব জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা, সৌন্দর্য অনুভব, এইসব কাহিনীকে উপজীব্য হোক। অ্যারিস্টটল বলেছিলেন যে কবিরা মানব জীবনের রূপবৈচিত্র্যকে অনুকরণ করে। ঠিক সেই রকমভাবে রবীন্দ্রনাথ বললেন সাহিত্যের বিষয় হবে মানব হৃদয় ও মানব চরিত্র। আবার তিনি এটাও বলেছেন সাহিত্য যে কোনো বিষয় অন্তর্ভুক্ত হতে পারে, কারণ নির্দিষ্ট বিষয় বেঁধে দিলে সাহিত্যের ক্ষেত্রে সীমিত হয়ে যায়। বাস্তব জীবনে ঘটে যাওয়া সব জিনিসকে রবীন্দ্রনাথ সরাসরি গ্রহণের পরামর্শ দেননি। তিনি ছিলেন ঝাড়াই বাছাইয়ের পক্ষে, কারণ গ্রহণ বর্জন হলো সাহিত্য রচনার অলিখিত নিয়ম নীতি। কবিরা সমাজ থেকে ঘটনা নিয়ে তাকে কল্পনা দিয়ে সম্পূর্ণ করেন। চিত্রশিল্পীদের প্রসঙ্গে তিনি বলেছেন যে তারা যখন ছবি আঁকেন তখন বাস্তব থেকে শুধু তথ্যটুকু নেন, বাকিটা কল্পনার বিশুদ্ধ হয়ে ওঠে। আসল কথা, বিষয় যাই হোক না কেন, তাদের সৃজন করাটাই আসল কথা। যিনি কাব্য সৃজন করতে পারেন তিনি অনায়াসেই আটপৌরে সাদামাঠা জিনিসকেও যথার্থভাবে পরিবেশন করে থাকেন। রবীন্দ্রনাথ প্রকাশের ক্ষেত্রে বিশেষভাবে চিন্তা ভাবনা করেছিলেন। ইতালীয় দার্শনিক বেনেদেত্তো ক্রোচে প্রকাশোত্তই কে এটা জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত থমকে যান। সেই জায়গায় রবীন্দ্রনাথ ছিলেন যথেষ্ট সফল। তিনি কবিত্বের স্বরূপ বলতে প্রকাশেই বুঝিয়েছিলেন কবিরা কখনোই নীরব থাকতে পারেন না, তাদের ভাবোচ্ছ্বাস কখনোই চাপা থাকে না। তিনি এ বিষয়ে সাহিত্যের সামগ্রীর প্রবন্ধে যথার্থই বলেছেন, যে কাঠ জ্বলে নাই তাহাকে আগুন নাম দেওয়া যেমন, যে মানুষ আকাশের দিকে তাকায় আকাশের মতো নীরব হয়ে থাকে তাহাকেও কবি বলা সেই রূপ। কবিরা প্রকাশের মাধ্যমে সকলের সঙ্গে সম্বন্ধ করে থাকেন, কিন্তু সেই প্রকাশকে হতে হবে খুবই জোরালো, স্পর্শ, যথার্থ। তার জন্য দরকার সহজ সরল প্রাঞ্জল ভাষা। তা যেন কখনো তরল, অস্বচ্ছ বা জড়তাগ্রস্ত না হয়। ভাষা ও ভাবের সরলতা কবি ভাবনার একটা বড় দিক। প্রকাশকে তিনি ব্রহ্মের অনন্ত স্বরূপের সঙ্গে তুলনা করেছেন। সাহিত্য প্রবন্ধে তিনি সত্য স্বরূপ ও জ্ঞানস্বরূপ প্রসঙ্গে বলেছেন, আমি আছি, এইটি হচ্ছে ব্রহ্মের সত্য স্বরূপের অন্তর্গত। আমি জানি, এটি ব্রহ্মের জ্ঞান স্বরূপের অন্তর্গত। প্রকাশকে রবীন্দ্রনাথ ঐশ্বর্য বলেছেন, কারণ দুর্বল কবি ভাবকে যথার্থভাবে প্রকাশ করতে পারেন না, কিন্তু মহৎ কবিরা অনায়াসে প্রকাশ প্রকাশ করতে পারেন। প্রকাশ একদিকে এক ধরনের প্রতিক্রিয়া, অন্যদিকে আবার সেই প্রক্রিয়ায় ফল। রবীন্দ্রনাথ প্রকাশের প্রক্রিয়া, ফল দুটিকে গুরুত্ব দিয়েছেন। তাই তো কবিরা তখনই যথার্থ প্রকাশ করতে পারেন যখন প্রয়োজনের গণ্ডি আর সেখানে থাকে না, অর্থাৎ ভাব উদ্ধৃত হয়ে যায়। আর প্রকাশ মানে নিজ অন্তরের ভাবকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। এর মধ্যে দিয়ে কবি রসিককুলের মানসিক আনন্দকে অনুধাবন করেছেন। প্রকাশের মাধ্যমে রবীন্দ্রনাথ অপরিমিত আনন্দকে প্রত্যক্ষ করেছেন। তবে প্রকাশ ব্যাপারটা নির্ভর করে কবির সৃজন ক্ষমতার ওপরে। এই বিষয়ে তিনি সাহিত্য বিচার প্রবন্ধে বলেছেন, যে গুণে এরা সাহিত্য সেই পরিমাণ ব্যক্ত হয়ে ওঠে যাতে আমাদের চিত্ত তাকে স্বীকার করতে বাধ্য হয়।
এই গুণটি দুর্লভ। সে গুণটি সাহিত্য রচয়িতা, তা রজগুণও নয়, তমগুণও নয়, তা কল্পনা শক্তি ও রচনা শক্তির গুণ। কোনো বিষয় বা ভাবকে সাহিত্য হতে হলে তাকে প্রকাশ হতেই হবে। প্রকাশ না পেলে তা কখনোই আনন্দের রূপ পেতে পারে না। রবীন্দ্রনাথ এক্ষেত্রে উপনিষদের আনন্দ রূপ মর্মিত যত যদ বিভাতি ভাবনাকে প্রাধান্য দিয়েছেন। প্রকাশ সম্পর্কে তিনি অনেক প্রবন্ধে নিত্য নতুন কথা বলেছেন। সাহিত্যের প্রাণ প্রবন্ধে প্রাণ বলতে তো প্রকাশকে বুঝিয়েছেন। তার মনে হয়েছিল ভাবের গৌরব না থেকে প্রকাশ হতে পারে, কিন্তু প্রকাশ না হলে কখনো সাহিত্য হয় না। মানব প্রকাশ গ্রন্থে প্রকাশ সম্পর্কে যে উদ্ধৃতি দিয়েছেন তা প্রকাশ তত্ত্বে উল্লেখযোগ্য, নিশ্চিতরূপে অপরিহার্য। তিনি লিখেছেন, লেখকের নিজস্ব নয়, মনুষ্যত্বই প্রকাশের সাহিত্যের উদ্দেশ্য। কখনো নিজত্ব দ্বারা, কখনো পরত্ব দ্বারা। লেখক উপলক্ষ মাত্র, মনুষ্যই উদ্দেশ্য। প্রথমে বলা হয়েছে সাহিত্য দিয়ে থাকে অপ্রয়োজনের আনন্দ। আনন্দ দান ছাড়া আর কোনো কাজই নেই। তার মতে শিল্পের জন্যই শিল্প, সাহিত্যের জন্য সাহিত্য। সংস্কৃত আলংকারিক জগন্নাথ রসগঙ্গাধর গ্রন্থের রমণীয়তার কথা বলেছেন। পাশ্চাত্য আলংকারিকরাও শিল্পের লক্ষ্য, উদ্দেশ্য, প্রেরণা বলতে আনন্দের কথা ব্যক্ত করেছেন। রবীন্দ্রনাথ সাহিত্যের পথে গ্রন্থে বলেছেন, আনন্দই হচ্ছে সব শেষের কথা, এরপরে আর কোনো কথা নেই। সেই আনন্দের মধ্যে যখন প্রকাশের তত্ত্ব, তখন এ প্রশ্নের কোনো অর্থ নেই যে আর্টের দ্বারা আমাদের কোনো হিত সাধন হয় কি না। এখন প্রশ্ন, এই আনন্দ ব্যক্তিগত না সমাজগত? উত্তরে তিনি নিজেই বলেছেন যে এই আনন্দ যেমন ব্যক্তিক তেমনি সামাজিক। শুধু ব্যক্তির মধ্যে লুকিয়ে না থেকে আনন্দ সামাজিক হয়ে যায়। আনন্দের সামাজিকীকরণের মধ্যে সাহিত্য বা শিল্পের বিশ্বকরণ হয়। এবারে সাহিত্যের সত্য প্রসঙ্গ। রবীন্দ্রনাথের মতে এই সত্য বাস্তব নয়, এই সত্যের সঙ্গে হৃদয়ের যোগ তিনি লক্ষ্য করেছিলেন। এই সত্যকে তিনি বলেছেন রূপের ট্রুথ। যা আমরা চোখে দেখি তা যেমন সত্য, তেমনই সত্য মানুষের হৃদয় বৃত্তি সমূহ, যেমন স্নেহ, মায়া, মমতা ইত্যাদি। তিনি স্বভাব সত্যকে গুরুত্ব দেননি, গুরুত্ব দিয়েছেন ভাব সত্যকে। বাস্তব ঘটনা তার কাছে তথ্যস্বরূপ। এই তথ্যের উপর নির্ভর করেই কবি নিজস্ব জগৎ তৈরি করে থাকেন। এই জগৎ রসিককুলের হৃদয়ে রস জগায়, হৃদয় অনির্বচনীয় রসসম্পদে সিক্ত করে। এই ক্ষেত্রে অবশ্য কল্পনার সাহিত্য নিতে হয়। এই প্রসঙ্গে তিনি তথ্য ও সত্য প্রবন্ধে বলেছেন, যেমনটি আছে তেমনটি ভাব হচ্ছে তথ্য, সেই তথ্য যাকে অবলম্বন করে থাকে সেই হচ্ছে সত্য। কবিরা সাধারণ তথ্যের মধ্যে দিয়ে সত্যকে প্রকাশ করে থাকেন। কাব্যের সত্য সৃজনের সঙ্গে যুক্ত। এই সত্য ইতিবৃত্তি থেকে ভিন্নধর্মী। ভাষা ও ছন্দ কবিতায় রবীন্দ্রনাথ সত্যের স্বরূপ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তা হলো, সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তার সব সত্য নহে। কবি তব মনোভূমি, রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য যেন। নীতি নির্দেশের সঙ্গে তিনি সত্য ভাবনাকে জড়িয়ে দেননি। যেমনভাবে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সত্যের স্বরূপ উদ্ঘাটন করেছিলেন, রবীন্দ্রনাথও এখানে সত্যকে সেইভাবে বুঝিয়েছেন। কাব্য স্পষ্ট এবং অস্পষ্ট প্রবন্ধে সত্য প্রসঙ্গে তিনি অতিজগতের কথা বলেছেন, কারণ অনেক সময় অতিজগতের ঘটনাবলীকে মানুষ প্রত্যক্ষের চেয়ে অধিক সত্য বলে মনে করেন। এখানে রবীন্দ্রনাথ কথিত তথ্য একদম থাকে না বললেই চলে। তাছাড়া এখানে তথ্যের ওপর ভর করেও সত্য গড়ে উঠছে না। আসলে সত্যের সত্য, সাহিত্যের সত্য মানুষের জীবনবোধের সত্য, এইরকমই মনে করেছিলেন তিনি। গণিত বা বিজ্ঞান দ্বারা এই সত্যকে মাপা যায় না। মানুষ বা কবি নিজের জীবন দিয়ে প্রতিনিয়ত যে সত্যকে অনুভূত করেছেন তা যেমন জীবনের সঙ্গে একাত্ম, তেমনি সম্পৃক্ত সাহিত্যের সঙ্গেও। চোখে দেখা বাস্তব সত্য বা তথ্যের এখানে বিশেষ মূল্য নেই। আসলে জীবনবোধের গভীর সত্যকে রবীন্দ্রনাথ সাহিত্যের সত্য বলে মনে করেছিলেন। সাহিত্যের সত্য বিষয়টি আলোচনা করতে করতে বারবারই বাস্তবতার প্রসঙ্গ এসেছে। বাস্তব সত্যকে রবীন্দ্রনাথ সাহিত্য ধর্ম প্রবন্ধে বলেছেন সাধারণ সত্য। এই সত্য কোনো বাছবিচার নেই। বাস্তবতাবাদ সাহিত্যে অশ্লীলতা এনে থাকে, তাই তাকে গুরুত্ব দেননি তিনি। বাস্তব প্রবন্ধে তাই আশ্রয়ী বস্তুকে মানদণ্ড করেননি তিনি।
আবার সাহিত্য নবত প্রবন্ধে রয়েছে বাস্তবতা বিকৃতি সম্পর্কে তার চিন্তাভাবনা। বাস্তবতাবাদের নাম করে কবিরা যেমন ভাবে দরিদ্রের আস্ফলন বা লালসার অসংযম দেখায়, তাকেও তিনি ধিক্কার জানিয়েছেন। তার মতে এগুলি সস্তায় জনপ্রিয় হওয়া ছাড়া কিছুই নয় সাহিত্যের স্বরূপ। প্রবন্ধও তিনি বাস্তবতার ব্যাখ্যা করেছেন। বাস্তবকে তিনি বলেছেন, এর দ্বারাই মানুষ জ্ঞাত অজ্ঞাত সারে নিজের জিনিস বাছাই করে। তাই বলা যায় বাস্তব সত্য কখনোই ভাব সত্যের কাছে পৌঁছাতে পারে না। দুই সত্যের দ্বন্দ্ব চিরকাল চললেও তিনি শেষ পর্যন্ত সাহিত্য ভাবসত্যের অস্তিত্বকে স্বীকার করেছেন। আর এই জন্যই তিনি সাহিত্য রুচিহীনতাকে প্রশ্রয় দেননি। পাপ বা অমঙ্গলের ছবি আকার ইঙ্গিতে রেখে সাহিত্যে রুচিবোধ গড়তে বলেছেন তিনি। রবীন্দ্রনাথ একদিকে যেমন ভাববাদী সাহিত্যতাত্ত্বিক, অন্যদিকে তেমন সৌন্দর্যবাদী। তবুও সাহিত্য সৃজন বা প্রকাশে সামাজিক দাবিকে লঙ্ঘন করেননি তিনি। রবীন্দ্রনাথের সৌন্দর্যের চেতনা অভিনব ভাবনা রূপায়িত, যা অন্যান্য নন্দনতাত্ত্বিক থেকে অনেকটাই আলাদা। আনন্দ, সত্য ইত্যাদির সঙ্গে রবীন্দ্রনাথের সৌন্দর্য ভাবনা যেমন একাকার হয়ে গেছে, সাহিত্যের প্রধানতম সামগ্রী হিসেবে তিনি সৌন্দর্যের অস্তিত্বকে স্বীকার করেছেন। সাহিত্যের সৌন্দর্যকে প্রচলিত সৌন্দর্যের ধারণায় ধরা যায় না। তাই তো কবি কঙ্কনের চণ্ডীমঙ্গল কাব্যের ভারু দত্তকে বাস্তবে সুন্দর না লাগলেও কাব্য সুন্দর লাগে। সাহিত্যের সুন্দর আনন্দ দেয় বলে সুন্দরকে নিয়ে কবিরা এত মাতামাতি করে থাকেন। রবীন্দ্রনাথ দুঃখের তীব্র উপলব্ধিকেও সুন্দর বলে মনে করেছেন, কারণ সেটা নিবিড় অস্তিত্ব সূচক বলে। সাহিত্যর পথে গ্রন্থের ভূমিকায় তিনি বলেছেন, যে সত্যকে আমরা হৃদয় মনীষা মনসা উপলব্ধি করি তাই সুন্দর, তাতেই আমরা আপনাকে পাই। এই কথাই যাজ্ঞবল্ক্য বলেছেন যে, যে কোনো জিনিস আমরা প্রিয় তার মধ্যে আমি আপনাকে সত্য করে পাই বলেই তো প্রিয়, তাই সুন্দর। কিন্তু এই ভাবনার অনেক অসুবিধা লক্ষ্য করেছিলেন তিনি, কারণ ব্যক্তিভেদে সুন্দরের ধারণা আলাদা হয়ে যায়। তবে সুন্দরের মধ্যে একটা ঐক্য বা সমগ্রতা থাকবে, সেটা অবশ্যই মুখ্যভাবে। অসুন্দরের মধ্যেও ঐক্য থাকে, সেটা অবশ্য গৌণভাবে। কাব্য সৌন্দর্য সৃজন করার মধ্যেও সংযতভাবে কল্পনা প্রয়োগ করতে হয়। চোখে দেখা কখনো সৌন্দর্যকে অনুধাবন করা যায় না, মনের সঙ্গে তার যোগ সাদৃশ্য ঘটাতে হয়। তিনি সৌন্দর্যবোধ উদ্ভাবনের মধ্যে ব্রহ্মচর্যের সাধনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি সৌন্দর্যের সঙ্গে সত্য, মঙ্গল, কল্যাণকে এক সূত্রে গ্রথিত করেছেন। তার মনে হয়েছে সৌন্দর্য মূর্তি মঙ্গলের পূর্ণ মূর্তি এবং মঙ্গল মূর্তি সৌন্দর্যের পূর্ণ স্বরূপ। সত্যে যথার্থ উপলব্ধিকেই তিনি আনন্দ রূপে অভিহিত করেছেন। তাকে আবার বলেছেন চরম সৌন্দর্য। সত্যকে চোখে দেখা বা বুদ্ধিতে পেলেও তাকে সাহিত্যে প্রকাশ করা যায় না। সাহিত্য প্রকাশ করতে গেলে দরকার হৃদয় দিয়ে দেখা। তাই তিনি সৌন্দর্যবোধ প্রবন্ধে স্পষ্টই বলেছেন, সাহিত্যের এই আনন্দ রূপ অমৃত রূপ দেখিয়া সেই আনন্দকে ব্যক্ত করাই কাব্য সাহিত্যর লক্ষ্য। শুধু সৌন্দর্যবাদী নয়, রবীন্দ্রনাথ লীলাবাদকেও তার সাহিত্য ভাবনার অঙ্গীভূত করেছেন। লীলা যেহেতু আনন্দ নামক অনুভূতির সঙ্গে সম্পৃক্ত, তাই তার মনে হয়েছে কবিরা প্রতিনিয়তই সাহিত্য সৃজনের মাধ্যমে আনন্দের জন্ম দিচ্ছে। আনন্দ একদিকে যেমন সৃষ্টির নিয়ামক, অন্যদিকে তা মানুষের মনের সঞ্চারকও বটে। মানুষ জীবনে বেঁচে থাকে আনন্দ লাভের জন্য। জীবনে শুধুই যদি সংগ্রাম থাকতো তবে আর বাঁচার ইচ্ছা থাকতো না। প্রচ্ছন্নভাবে আনন্দ লুকিয়ে আছে বলেই মানুষ সংগ্রাম, দুঃখ, যন্ত্রণাকে বরণ করে নিয়েছে। শুধু মানুষের ক্ষেত্রেই নয়, উপনিষদের মতো রবীন্দ্রনাথ মনে করেছেন বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘটে চলা বিরাট কর্মযজ্ঞের মূলেই আছে আনন্দ। আনন্দ থেকে শুরু, আবার আনন্দতেই পরিসমাপ্তি। কবির কৈফিয়ত প্রবন্ধে তিনি যথার্থই বলেছেন, মানুষের বিজ্ঞান বলিতেছে জগৎ জুড়িয়া অণুতে পরমাণুতে লড়াই, কিন্তু আমরা যুদ্ধক্ষেত্রের দিকে তাকাই দেখি সেই যুদ্ধ ব্যাপার ফুল হইয়া ফোটে, তারা হইয়া জলে, নদী হইয়া চলে, মেঘ হইয়া ওড়ে। সুতরাং বোঝা যাচ্ছে লীলাবাদের সঙ্গে জুড়ে আছে সাহিত্য সৃষ্টির তত্ত্ব। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে আলঙ্কারিকরা রস নিষ্পত্তির কথা বলেছেন, কিন্তু কাব্য নির্মাণের নিগূঢ় রহস্য কেউই যথার্থভাবে ভেদ করতে পারেননি। রবীন্দ্রনাথ এই বিষয়ে সৃষ্টি, সাহিত্য সৃষ্টি ইত্যাদি প্রবন্ধে অনেক কথাই বলেছেন। এই কথা ঠিক সাহিত্য সৃষ্টি প্রকাশের মধ্যে দিয়ে রসিককুলের কাছে পৌঁছায়। লীলাবাদে বলা হয়েছে বিশুদ্ধ সৃজন আনন্দ থেকে সৃষ্টি হয়েছে, জগৎ বা ব্যক্তির প্রয়োজনের সঙ্গে এর সম্পর্ক নেই। কবি কাঙ্ক্ষিত ভাব যদিও জগৎ
থেকেই আসে কবিরাজ চেনা জগতের অভিনব ভাবে কাব্য ফুটিয়ে তোলেন। সেখানে লুকিয়ে থাকে তাদের কল্পনা প্রতিভা বা সৃষ্টি কৌশল। বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, অসংযত, অসামঞ্জস্য ভাব সমূহকে সামগ্রিকতা পরিপূর্ণ করার মধ্যে রয়েছে কবির সৃষ্টি কৌশল। অ্যারিস্টটল যে ক্যাথারস্টিসের কথা বলেছেন বা সংস্কৃত আলংকারিকরা যে রস নিষ্পত্তির কথা বলেছেন, সেই যেন রবীন্দ্রনাথ এখানে সমর্থন করেছেন। অসংযত ভাবকে সংযত বা একত্রীকরণ করা, অর্থাৎ অস্বস্তির এই মধুর আবেগ থেকে কাব্য সৃষ্টি হয় বলে তিনি মনে করেছেন। এখানে প্রকাশের ব্যাকুলতায় প্রবলভাবে ধরা দিয়ে থাকে। রবীন্দ্রনাথ সাহিত্য সৃষ্টি প্রবন্ধে যথার্থই বলেছেন, লেখককে যখন আমরা অত্যন্ত নিকটে প্রত্যক্ষ করিয়া দেখি, তখন লেখকের সঙ্গে লেখার সম্বন্ধটুকুই আমাদের কাছে প্রবল হইয়া ওঠে। তখন মনে করি গঙ্গোত্রী যেন গঙ্গাকে সৃষ্টি করেছেন। সুতরাং বলা যায় সাহিত্য সৃজনধর্মী বিশেষণে ভূষিত, কারণ সাহিত্য সৃষ্টির উদ্দেশ্য জানা যায় না, কিন্তু নির্মাণের উদ্দেশ্য অনুধাবন করা যায়। বিশ্বনাথ কবিরাজ সাহিত্য দর্পণ গ্রন্থে কাব্যপাঠ বা শ্রবণের চতুর্বর্গ ফলপ্রাপ্তির কথা বলেছেন। রবীন্দ্রনাথও তা স্বীকার করেছেন, কিন্তু তার মতে সেই ফল প্রত্যক্ষ নয়, পরোক্ষ। ধীরে ধীরে মানব হৃদয় সেই ফল সঞ্চারিত হয়। এই প্রসঙ্গে সাহিত্য, উদ্দেশ্য, কাব্য ইত্যাদি প্রবন্ধে তিনি অনেক কিছুই বলেছেন। কাব্য পাঠে বা সৃজনে মানুষ নিজেকে গভীরভাবে জানতে পারে, বিজ্ঞান বা দর্শন যেটা সম্ভব নয়। সাহিত্য যেহেতু সুন্দর, মঙ্গল বা সত্যের সঙ্গে সম্পর্কিত, তাই সহজেই বিষয়ী মানুষ মনে করতে পারে এটা নিশ্চিত রূপে উপকারে সম্পৃক্ত। কিন্তু এটা ঠিক কবিরা কখনই উপকারের উদ্দেশ্য নিয়ে কাব্য রচনা করেন না। সাহিত্য মানুষকে প্রত্যক্ষভাবে কোনো নির্দেশ দেন না, শিক্ষাদানও করে না, তবে অবশ্যই পরোক্ষভাবে ভাবের সঞ্চার করে। তাই তিনি সাহিত্যের উদ্দেশ্যে প্রবন্ধে বলেছেন, সাহিত্যের প্রভাব আমার হৃদয়ের দ্বারা হৃদয়ের যোগ অনুভব করি, হৃদয়ের প্রবাহ রক্ষা হয়, হৃদয়ের সহিত হৃদয় খেলাইতে থাকে, হৃদয়ের জীবন ও স্বাস্থ্য সঞ্চার হয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্প ভাবনা। 19 শতকের পাশ্চাত্যে নবজাগরণের প্রভাবে ভারতবর্ষ নবজাগরণ ঘটে। এই নবজাগরণে দুটি দিক ছিল, তা হলো যুক্তিবাদ ও মানবতাবাদ। এরই সঙ্গে শুরু হয়েছিল নতুন যুগের মানদণ্ডে প্রাচীন বিদ্যার পুনর্জাগরণ। তার মধ্যে উল্লেখযোগ্য বেদ, বেদান্ত, উপনিষদ, মহাকাব্য ইত্যাদি। অন্য একটি ধারা হলো শিল্পকলা। ভারতীয় সংস্কৃতিতে এই ধারার পুনর্জাগরণ ঘটিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি শুধু চিত্রশিল্পী ছিলেন না, ছিলেন একজন বড় মাপের শিল্পতত্ত্ববিদও। অবনীন্দ্রনাথ ছিলেন ঠাকুরবাড়ির সন্তান। 1871 সালে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি জন্মগ্রহণ করেন। শিল্প সাহিত্য সংস্কৃতিতে অভিজাত ছিল এই পরিবার, কথা সকলেই জানা। তিনি যেমন শিল্প সৃজনে প্রাচ্য রীতিতে বিশ্বাসী ছিলেন, তেমনি পাশ্চাত্য রীতিতেও। বলা যায় শিল্পক্ষেত্রে তারা হাতের প্রাচ্য ও পাশ্চাত্য মিলন ঘটেছিল। শিল্প ভাবনায় তার বিশেষ কৃতিত্ব ভারতীয় শিল্পকলা হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করা। রবীন্দ্রনাথের ঐকান্তিক প্রচেষ্টায় কথাশিল্পের তার অবদান অনস্বীকার্য। তার কয়েকটি বিখ্যাত রচনা ক্ষীরের পুতুল, নালক, রাজকাহিনী, ভারত শিল্পের সরঙ্গ, জোড়াসাঁকোর ধারে ইত্যাদি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রানী বাগেশ্বরীর অধ্যাপক হয়ে 1921 থেকে 1929 অবধি তিনি প্রায় 30টা বক্তৃতা দিয়েছিলেন। সেগুলি সবই ছিল শিল্পতত্ত্ব বিষয়ক। বঙ্গবাণী ও প্রবাসী পত্রিকাদ্বয়ে প্রকাশিত এইসব বক্তৃতা বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থে স্থান পেয়েছে। ওই সব বক্তৃতাকে সামনে রেখে অবনীন্দ্রনাথের শিল্প ভাবনা নিরূপণ করা সম্ভব, কারণ শিল্প ও সৌন্দর্য সম্পর্কে যাবতীয় মতামত এই গ্রন্থেই বিধৃত। 1. বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী গ্রন্থের বিভিন্ন প্রবন্ধ পড়লে মনে হয় এগুলি নিছক প্রবন্ধ নয়, এগুলি এক একটি যে দর্শনা শাস্ত্রের উজ্জ্বল মণি। শিল্পতত্ত্বের বিভিন্ন দিক ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রাচীন সাহিত্য থেকে বিভিন্ন ভাবনাসূচক উদ্ধৃতি দিয়েছেন, যেমন ঋগ্বেদ, সংহিতা, ভারতের নাট্যশাস্ত্র, কালিদাসের ঋতুসংহার, মেঘদূত, বাণভট্টের কাদম্বরী ইত্যাদি। জ্ঞানের সঙ্গে সাহিত্য রসের এমন উদার পরিবেশন বাংলা সাহিত্যের খুব কমই দেখা গেছে। শিল্পতত্ত্বের আলোচনায় অবনীন্দ্রনাথকে অনেকে অ্যারিস্টটল, ক্রোচে, আনন্দবর্ধন প্রমুখ সমধর্মী বলেছেন। প্লেটো অ্যারিস্টটল যে মাইমেসিস এর কথা বলেছিলেন, তাই অবনীন্দ্রনাথ ঠাকুর নিয়ত
যুক্তিকৃত নিয়ম রহিত তত্ত্বের সঙ্গে একাকার হয়ে গেছে। অর্থাৎ অবনীন্দ্রনাথ বলতে চেয়েছেন যে অনুকৃতির মাধ্যমে শিল্পীরা স্বাধীনভাবে তাদের সৃষ্ট বস্তুকে আপন মনের মাধুরী মিশিয়ে রস সংযোজন করেন, ফলে শিল্প অনিন্দ্য সুন্দর হয়ে ওঠে। এই অনন্যতাকে অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন লাবণ্য। আনন্দবর্ধন শিল্প উৎকর্ষের মূলে যে ব্যঞ্জনার কথা বলেছিলেন অবনীন্দ্রনাথের কাছে তা রূপ পেল লাবণ্যে। যে কোনো শিল্পকর্মের মহৎ প্রাণ হলো লাবণ্য, এর দ্বারা শিল্প মহৎ রূপ পায়। ভোজ্য বস্তু যেমন লাবণ্যের গুণে আস্বাদ্যময় হয়, শিল্পের ক্ষেত্রেও আস্বাদ নিয়ে আসে লাবণ্য। শিল্পীর কাজ প্রত্যক্ষর মধ্যে অপ্রত্যক্ষ রূপদান করা। ঈশ্বর যেমন শিল্পের ক্ষেত্রে আস্বাদ নিয়ে আসে লাবণ্য। শিল্পীর কাজ প্রত্যক্ষর মধ্যে অপ্রত্যক্ষকে রূপদান করা। ঈশ্বর যেমন বিশ্ব সৃষ্টির লীলায় মত্ত, ঠিক তেমনই শিল্পীকুলও। শিল্পীর সৃষ্টি তাই তো ব্রহ্ম স্বাদ পাওয়া যায়, তবে কখনোই রূপকে ক্ষতি করে নয়। তিনি অরূপ বা রূপ প্রবন্ধে স্পষ্ট বলেছেন, রূপককে নষ্ট করে অরূপের স্বাদ দেওয়া রূপদক্ষের কাজ নয়। শিল্প বলতে অবনীন্দ্রনাথ বুঝিয়েছেন আত্মিক ধর্মকে। জড়ধর্মের বিপরীতেই এর অবস্থান, অথবা জড়ধর্মের অতিরিক্তই হলো শিল্প ধর্ম। যে কাজের সঙ্গে আনন্দের যোগ রয়েছে সেই কাজই রসযুক্ত, সেই কাজই মানবতাবাদের সঙ্গে যুক্ত। অবনীন্দ্রনাথ মনে করেছেন যে আমাদের দৈনন্দিন কর্মপ্রক্রিয়া শিল্পরূপ হতে পারে যদি তার সঙ্গে আনন্দের যোগ থাকে। তার মতে শিল্পী সাধনা আসলে এই চরাচর বিশ্বে ঘটে যাওয়া সে পরম সুন্দরের লীলা, তাকে প্রত্যক্ষ করাই সাধনা। পরম সুন্দরের অভিসারে শিল্পীর নিত্য আসা যাওয়া এর রীতি ঘটানো কোনো শিল্পীর কাজ নয়। সৌন্দর্যের সন্ধান প্রবন্ধে অবনীন্দ্রনাথ লিখেছেন, যদি পরম সুন্দরের প্রত্যক্ষ উপমান পেয়ে সত্যিই কোনোদিন মিটে যায় মানুষের এই স্পৃহা, তবে ফুটে ওঠার, নদীর ভরে ওঠার, পাতার ঘন সবুজ হয়ে ওঠার, আগুনের জ্বলে ওঠার চেষ্টা, সঙ্গে সঙ্গে মানুষের ছবি আঁকা, মূর্তি গড়া, কবিতা লেখা, গান গাওয়া ইত্যাদি স্পৃহা আর থাকে না। সৃষ্টির সঙ্গে শিল্পী যখন একাত্ম হয়ে যায় তখনই তা যথার্থ রূপ প্রকাশ পায়। মহৎ শিল্পীর ঐশ্বর্য হলো শিল্পী ও শিল্পে একাত্মতা। এইটাই পরবর্তী পর্যায়ে রূপ পেয়েছে আত্মবিচ্যুতিতে। রবীন্দ্রনাথ একসময় সত্য প্রসঙ্গে বলেছিলেন, সেই সত্য যা রচিবে তুমি। অবনীন্দ্রনাথ এই ভাবনাকে সামনে রেখে বলতে পেরেছিলেন, আসল কথা হলো শিল্পীর সৃজন। তাই তো জড় মেঘের প্রাণ দিয়েছিলেন কালিদাস। একেই বলে সেই সত্য যা রচিবে তুমি, বা অন্যথা বৃত্তি। রবীন্দ্রনাথ শিল্প ও দেহতত্ত্ব প্রবন্ধে বলেছেন, অন্যথা বৃত্তি হলো আর্টের এবং রচনার পক্ষে মস্ত জিনিস। এই অন্যথা বৃত্তি দিয়ে কালিদাসের মেঘদূতের গোড়াপত্তন হলো। অন্যথা বৃত্তি কবির চিত্র মানুষের রূপককে দিলে মেঘের সচলতা এবং মেঘের বিস্তারকে দিলে মানুষের বাচালতা। যে কোনো শিল্পী সৃজনের মূলে অবনীন্দ্রনাথ অন্তত প্রেরণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শিল্পীর সত্য একান্তই তার উপলব্ধির সঙ্গে সম্পৃক্ত। এই সত্য লাভ করা সম্ভব একমাত্র বিষয়কে আত্মস্থ করার মাধ্যমেই। প্রথমেই বলছি, অবনীন্দ্রনাথের শিল্পভাবনা শুধুমাত্র প্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রাচ্যের পাশাপাশি পাশ্চাত্যের শিল্পভাবনার স্বরূপও তিনি আত্মস্থ করেছিলেন। তবে ইচ্ছা করলেই যে কেউ শিল্পী বা শিল্পরসিক হতে পারে না, এটা সহজাত নয়, অর্জন করতে হয়। শিল্পের অধিকার যেমন জন্মগত নয়, তেমনি প্রথাগতও নয়। বংশানুক্রমিকভাবে কেউই শিল্পের অধিকার লাভ করতে পারে না। শিল্প যেহেতু অর্জিত, তাই অলস ব্যক্তির দ্বারা শিল্পের অধিকার পাওয়া সম্ভব নয়। তিনি স্পষ্টই বলেছেন, অলসস্য কুত শিল্পং। সুতরাং অলস ব্যক্তির কাছে শিল্প ধরা দেয় না। শিল্প আয়াস সাধ্য। শিল্পের প্রধান গুণ হলো সহজতা, সরলতা, প্রজ্জ্বলতা। আড়ম্বরহীনভাবে সৃজন করলে শিল্প সক্রিয় সত্তার প্রতিভাত হয়। শিল্পে অধিকার প্রবন্ধে তিনি বলেছেন, জাপানের শিল্প আয়োজন, আমাদের শিল্প আয়োজন, ইউরোপের শিল্প আয়োজন, সবগুলো দিয়ে খিচুড়ি রাঁধলে এরকম রস সৃষ্টি হতে পারে, কিন্তু সেটাকে শিল্পরসের আশা করাই ভুল। প্রত্যেকে স্বতন্ত্রভাবে মনের পাত্রে শিল্পরসকে ধরবার যে আয়োজন করে নিলে সেটাই হলো ঠিক আয়োজন, তাতেই ঠিক জিনিসটি পাওয়া যায়। আর্টিস্ট এর অন্তর্নিহিত পরিমিতি, আর্টিস্টের স্বতন্ত্রতা, এই সমস্ত নির্মিত নিয়ে যেটি এলো সেটি আর্ট। যথার্থ শিল্পী হতে গেলে দরকার ভাব ও বিষয়কে আত্মস্থ করা। একেই বলা হয় সিনক্রিট। অবনীন্দ্রনাথের শিল্পভাবনার মূলে আছে সিনক্রিটিজম।
এর ফলে তার শিল্পভাবনা ভৌগোলিক সীমায় বাধা পড়েনি। তাই তিনি বলতে পারেন যে শিল্প কোনো নির্দিষ্ট দেশের, জাতির বা ব্যক্তিই হতে পারে না। শিল্প দেশ কাল নির্বিশেষ সকলের যথার্থ শিল্প বস্তুকে নকল করে না। যদি তাই হতো, ফটোগ্রাফি, হরবোলা ইত্যাদি সবচেয়ে উন্নত চিত্র বা সঙ্গীত শিল্পের রূপ পেত। এখানেই চলে আসে কল্পনার প্রসঙ্গ। অবনীন্দ্রনাথ শিল্পীর স্বাধীনতা বিশ্বাসী ছিলেন। শিল্পীকে কোনো নিয়ম নীতি দিয়ে বাধা ঠিক নয়। তার মতে যারা শিল্পের ক্ষেত্রে সক্রিয়তা আনতে পারেন না বা নিজের পথ নিজে রচনা করতে পারেন না, তারাই নিয়ম নির্দিষ্ট পথে চলেন। এখানেই চলে আসে শিল্প উপকরণের প্রসঙ্গ। এই প্রসঙ্গে তিনি দুটি পথের কথা বলেছেন। একটা বা নিয়ম নীতি পথে কোনো আনন্দ বা বেদনাও নেই, একেবারে নিষ্কণ্টক। অন্যটিতে কাটায় খোঁচে সম্বলিত বিপদ সংকুল। এই পথে সাধারণত প্রকৃত শিল্পীরা পা বাড়ান। শিল্প সৃজনে প্রতিনিয়ত নতুন পথ নির্মাণ করে চলেন তারা। শিল্পী মনের আনন্দে সৃজন করে যাবেন, এই কথাই বারবার বলেছেন অবনীন্দ্রনাথ। শিল্পীর দৃষ্টি এক্ষেত্রে শুধু ইন্দ্রিয় নির্ভর নয়, এই দৃষ্টি মনের সঙ্গে সম্পৃক্ত, যা দূরবীক্ষণ যন্ত্রকেও হার মানিয়ে দিয়েছে। এই দৃষ্টি নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে বেড়ানো যায়। তিনি দৃষ্টি ও সৃষ্টি প্রবন্ধে লিখেছেন, মানুষ এই আর এক নতুন দৃষ্টি সাধনায় বলীয়ান হয়ে নিজের মনের দেখা নিয়ে বিশ্ব রাজ্যে পরপার সন্ধানে বেরিয়ে গেল। সেই রাজত্বে সেখানে সৃষ্টির অবগুণ্ঠনে নিজেকে আবৃত করে স্রষ্টা রয়েছেন গোপনে। অবনীন্দ্রনাথ মনে করেছেন যে মানুষের অন্তহীন মানসিক ক্ষুধা নিবারণের জন্যই রহস্যময় শিল্পের সৃষ্টি হয়েছিল। আর শিল্পচর্চার গোড়ার কথা বলতে তিনি শিল্পবোধকেই বুঝিয়েছেন। এই বোধ সকলের থাকে না। যে সহৃদয় সত্যিকারের রসিক, তারা আছে এই বিষয়ে পূর্ণ অধিকার। শিল্প নিজের নিয়মে চলে, শিল্পীকেও চালায়। কল্পনা ও বাস্তবতার যথার্থ মিশ্রণে শিল্প সৃজন চলে। শিল্প সৃজনের মূলে থাকে অন্তরের আবেগ বা প্রেরণা। শুধু কল্পনায় যেমন শিল্প সম্ভব নয়, তেমন শুধু বাস্তবতাও নয়। অবনীন্দ্রনাথ কারিগর আর শিল্পীর মধ্যে পার্থক্য নির্দেশ করে বলেছেন যে শিল্পীর কাজ নির্মিত আর কারিগরের কাজ নির্মাণ। তিনি কারিগরকে মাছি মারা কেরানির সঙ্গে তুলনা করেছেন। শিল্পচিন্তা সাধারণ কাজের সঙ্গে শিল্প সৃষ্টির বিরোধ যে অমূলক, তা ব্যক্ত করে তিনি লিখেছেন যে জীবিকার প্রয়োজনের কাজ সকলকেই করতে হয়। শিল্পীরাও এই কাজের বাইরে নন। কাজেই মধ্যেই সন্ধান করে নিতে হবে আনন্দের ঝর্ণাধারাকে। সুন্দর অসুন্দরের প্রশ্নে অবনীন্দ্রনাথ অনেক কথা বলেছেন। এ বিষয়ে তার স্পষ্ট বক্তব্য ধরা পড়েছে। সৌন্দর্যের সন্ধান প্রবন্ধে তিনি বলেছেন, সুন্দরের সঙ্গে তাবৎ জীবনের মনে ধরার সম্পর্ক, অসুন্দরের সঙ্গে হলো মনে না ধরার ঝগড়া। এখানে সুন্দরের চরম বিচারক হিসেবে তিনি মনকে নির্দেশ করেছেন। যথার্থ শিল্প সৃজনের লক্ষ্যে বা বিশৃঙ্খলা দূরীকরণের জন্য তিনি কিছু নিয়ম প্রতিষ্ঠা করেছেন। আবার তিনি বলেছেন যে প্রথাগত নিয়মে বাধা যায় না কোনো শিল্পকে। আবার তিনি বলেছেন যে সৌন্দর্য ব্যক্তি রুচি নির্ভর, তাই রুচিভেদে সৌন্দর্যের ধারণাও পাল্টে যায়। সুন্দর প্রবন্ধে তিনি বলতে চেয়েছেন বাস্তবে সুন্দর কিভাবে রূপ পেতে পারে। সুন্দর জিনিসের বাইরের উপকরণ আর ভেতরের পদার্থে হরিহর আত্মা। যেমন রূপ তেমনি ভাব। স্থান কাল পাত্রের ভিত্তিতে সৌন্দর্যের ভিন্নতা ঘটে। রসিকের কাছে সৌন্দর্যের বোধ এরকমই, পণ্ডিতের কাছে অন্য এক রকম। দূরত্বের ওপরেও সৌন্দর্য নির্ভর করে। সুন্দরকে অবনীন্দ্রনাথ চিত্র বিস্তারক বলেছেন। কাব্যরসের প্রসঙ্গে তিনি বলেছেন যে পাঠক ও হৃদয়ের মিলনই সৃষ্টি হয় রস। হৃদয়ের সঙ্গে হৃদয়ের ব্যবধান হলো রুচি। শিল্পে থাকে রস, যা দুটি হৃদয়কে মেলাতে পারে। সুন্দরকে তিনি বলেছেন স্বয়ং প্রভো, তাই সে নিজের আলোতেই আলোকিত হয়ে থাকে। শিল্পের অন্তরের কথা বলতে তিনি কল্পনা প্রবণতার রস ও রস সঞ্চারকেই বুঝিয়েছেন। সৌন্দর্যের বাইরে আকার ও ভিতরের আকার সঙ্গে সমস্যার কথাও বলেছেন। অসুন্দর প্রবন্ধ তিনি স্পষ্টে বলেছেন, যা সত্য এবং সুন্দর তাই আর্ট, যা ভান ও অসুন্দর ও অসত্য। অসুন্দর মিথ্যার আবরণ আচ্ছাদন করে রাখে, আর সুন্দর ধরা দেয় অনাবৃত রূপে। শিল্পীর চলা আনন্দের সঙ্গে চলা। অবনীন্দ্রনাথ শিল্পের প্রকরণকে বলেছেন
কব ও নিরস্করাশা বা নিরঙ্কুশ পন্থা বেনেদেত্তো ক্রোচে প্রকারণে শিল্পলোকের অন্তর্বাসী বলেছেন, কিন্তু অবনীন্দ্রনাথ বলেছেন যে এটি শিল্পের সঙ্গে সম্পৃক্ত, বলা যায় শিল্পের আনন্দে সম্পৃক্ত। একজন শিল্পী সাধনা হিসেবে তিনি শিল্পীর ক্রিয়াকে ছাপিয়ে যাবার কথা বলেছেন। ক্রিয়াকে ছাপিয়ে চলার মধ্যে রয়েছে শিল্পীর সার্থকতা। তবে এটা ঠিক, শিল্প মানুষের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত নয়। শিল্প সৃজনে মানুষের কোনো লাভ না ক্ষতি হলো এসব দেখা শিল্পের কাজ নয়। অবনীন্দ্রনাথ শিল্পকেই লীলাকার বলে ব্যঞ্জিত করেছেন। আনন্দ ও বেদনা লীলাকর্মে সঞ্জীবিত, তাকে প্রয়োজনের নিরিখে বিচার করাকে গুরুত্ব দেননি তিনি। অবনীন্দ্রনাথ নিজে শিল্পী হওয়ার ফলে তার নন্দন ভাবনা সর্বত্র ছড়িয়ে রয়েছে শিল্পী সত্তার আভা। কিন্তু যারা শুধু শিল্প রচনা করেছেন তাদের ক্ষেত্রে শিল্পের উপাদান, গঠন, শ্রেণীবিভাজন ইত্যাদি যথেষ্ট গুরুত্ব পেয়েছে। শিল্পী জীবনের কোনো অভিজ্ঞতা এক্ষেত্রে কাজে আসেনি। প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ নিজ অভিজ্ঞতা লব্ধ উপলব্ধিতে কাজে লাগাতে পারেননি। ফলে বাগীশ্বরী শিল্প প্রবন্ধাবলীর প্রত্যেকটি প্রবন্ধ মনে হয়েছে এক একটি আবিষ্কার। 2. সৌন্দর্য দর্শনে দুটি ধরা লক্ষণীয়, তা হলো সৌন্দর্যে তন্ময়তা ও মন্ময়তা। সুন্দর প্রবন্ধে তিনি সৌন্দর্য বিচারে ব্যক্তিগত ধারণায় লালন পালন করেছেন, কারণ সকলেই সুন্দর সম্পর্কে মনে মনে একটি ব্যতিক্রম ধারণা পোষণ করে। সেক্ষেত্রে যা ব্যক্তিগত পছন্দের তাকে বলে সুন্দর, আর যা অপছন্দের তাকে বলে অসুন্দর। এখন প্রশ্ন, সৌন্দর্য বিচারে কি কোনো তত্ত্ব থাকে উচিত, নাকি ব্যক্তিগত অভিরুচির উপরেও সৌন্দর্যকে ছাড়া উচিত? এ বিষয়ে বিশ্লেষণে অবনীন্দ্রনাথ নিজেই আন্দোলিত ছিলেন, তবে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন ব্যক্তিক অভিরুচিকে। অন্যদিনে মানদণ্ডের কথাও বলেছেন। ব্যক্তিক অভিরুচির সঙ্গে অবশ্য স্থান, কাল, পাত্রের প্রসঙ্গ চলে এসেছে। স্থানের প্রসঙ্গে তার বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ যে জিনিস এক স্থানে ভালো লাগে সেই জিনিস অন্য স্থানে নিয়ে গেলে তার তাৎপর্যটাই যেন হারিয়ে যায়। তিনি বলেছেন, শাঁখ ঘণ্টা দূর থেকে একটা সময় ভালো লাগলো বলে কানের কাছে তাকে যদি কেউ টেনে এনে বলে, শোনো কি সুন্দর, তবে তর্কের ঝর্ণা উঠে যায় না। দূরে থাকার দরুন অনেক জিনিস সুন্দর থাকে, দূরত্ব ঘুচিয়ে কাছে টেনে আনলেই তাদের সব সৌন্দর্য কালের প্রসঙ্গেও অবনীন্দ্রনাথের ধারণা স্পষ্ট। কারণ কোনো বিষয় সন্ধ্যার সময় ভালো লাগলে ভর দুপুরে ভালো লাগে না। পুরোহিতের মন্ত্রোচ্চারণ সকাল বা সন্ধ্যায় শুনতে দারুণ লাগে, কিন্তু দুপুরবেলা ততটা নয়। শীতকালের সকালে সূর্যের আলোর দিকে পিঠ দিয়ে বসে থাকতে ভালো লাগে, কিন্তু গ্রীষ্মকালে নয়। আবার গ্রীষ্মকালে দক্ষিণ হাওয়া বড় মধুর লাগে, কিন্তু শীতকালে তা কষ্টদায়ক। সুন্দর অসুন্দর নির্ভর করে পাত্রের ওপরে। বিষয়টি কে উপভোগ করেছে আর কেই বা তাকে বলেছে। যে মানুষ যে কাজের উপযুক্ত নয় সেই কাজ যদি সে করে তবে গোল বাঁধবে। এই বিষয়ে তিনি স্পষ্ট বলেছেন, স্থান কাল দুই অনুকূল প্রতিকূল হয় সুন্দর সম্বন্ধে। এটা কতকটা স্থির হয়ে গেছে, কিন্তু পাত্র হিসেবে কার চোখে কি যে সুন্দর এর মীমাংসা প্রত্যেকে নিজেরাই করেছি। সুন্দরের প্রশ্নে শিল্পীরা যুগ যুগ ধরে শিল্প সৃষ্টি করে চলেছেন। সৃষ্টিকে তারা আবার স্থান কাল পাত্রের অতীত করতে চেয়েছেন। সুন্দরকে অবনীন্দ্রনাথ বলেছেন স্বয়ংপ্রভা, নিজের আলোতেই সে আলোকিত। এই ক্ষেত্রে তার একটি উদ্ধৃতি গভীরভাবে তাৎপর্যপূর্ণ। তিনি লিখেছেন, যারা ভারী পণ্ডিত তারা সুন্দরকে প্রদীপ ধরে দেখতে চলে, আর যারা কবি ও রূপদক্ষ তারা সুন্দরের নিজের প্রভায় সুন্দরকে দেখে নেয়। অন্ধকারের মধ্যেও অভিসার করে তাদের মন। সুতরাং কালো বা আলোতে পৃথকভাবে সুন্দরের অস্তিত্ব নেই। সুন্দর যেহেতু স্বয়ংপ্রভ, তাই যে কোনো পরিস্থিতিকে তা পরিদৃশ্যমান। সুন্দরকে খোঁজার বিপক্ষে তিনি। রূপদক্ষরা যে কোনো পরিস্থিতিতে তার সন্ধান পেতে পারেন একটা জিনিসের মধ্যে, সুতরাং বাধা পড়ে থাকে না। যুগে যুগে কালে কালে শিল্পীর হাতে সুন্দরের ধারণা বদলে যায়, মহৎ থেকে মহত্তরের দিকে এগিয়ে চলে। প্রকৃতির ক্ষেত্রে
এই পরিবর্তন লক্ষ্য করেছিলেন তিনি। তাই তো তিনি মেঘ, ময়ূর, বক, নীলকণ্ঠ ইত্যাদি প্রসঙ্গ এনেছেন। কিন্তু যার চোখ সুন্দরকে দেখতে পারে না, সেক্ষেত্রে তার চোখ জ্ঞান শলাকা ঘষে দিলেও সে দেখতে পারে না। সুন্দরের প্রশ্নে অবনীন্দ্রনাথ একটা দারুণ কথা বলেছেন, তা হলো যে রচনাটি সর্বাঙ্গ সুন্দর তার মধ্যে রচনার কলকৌশল ধরা থাকে না। কথা সে যেন ভারী সহজে বলা হয়ে যায়, সেখানে এই যে সহজ গতি এ থাকে না। যা সর্বাঙ্গ সুন্দর নয় তাতে কৌশল নৈপুণ্য সবার চোখে পড়ে। সুন্দরী প্রশ্নে অবনীন্দ্রনাথ সহজতা সরলতার প্রসঙ্গে বলেছেন, কারণ এখানে কলা কৌশল থাকে না, থাকলেও তা বাইরে থেকে ধরা পড়ে না। সর্বাঙ্গ সুন্দর বিষয়ের এইখানে সার্থকতা। সুন্দরের সঙ্গে প্রয়োজনের কোনো যোগ নেই, কারণ সৌন্দর্য শিল্পকে অপ্রয়োজনে আনন্দ দেয়। শিল্পী কুল মৌমাছির মতো, সুন্দরের সামগ্রীকে তারা পেটের তাড়নার সন্ধান করে না, সুন্দরই তাদের নিয়ন্ত্রণ করে। রবীন্দ্রনাথ মতো অবনীন্দ্রনাথ সৌন্দর্য প্রসঙ্গে প্রয়োজনের আনন্দকে বলেছেন। প্রকৃত সৌন্দর্য সৃজনের ক্ষেত্রে তিনি ভাব ও রূপের সামঞ্জস্যতার কথাই বলেছেন। বিষয় ও আঙ্গিকের নিবিড় যোগে সৃষ্টি হয় প্রকৃত সৌন্দর্য। যখন এই সামঞ্জস্যতা শিল্পে লক্ষিত হয় না, তখন শিল্পে সৌন্দর্য হানি ঘটে। অবনীন্দ্রনাথ যেমন প্রাচ্য ও পাশ্চাত্য ভাবনার মিলন ঘটিয়ে শিল্পের স্বরূপ প্রত্যক্ষ করেছিলেন, তেমনি শিল্প বস্তুতে ভাব ও রূপের সামঞ্জস্য দেখেছেন হরিহর আত্মা। অসুন্দর প্রবন্ধটি সুন্দর ও অসুন্দরের স্বরূপ বিষয়ক বিশ্লেষণ। এখানে তিনি অসুন্দর বলতে মনে না ধরার কথাই বলেছেন।